রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনায় বসার সম্ভাবনা নেই। জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে, এসব কথা জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে পানি ঘোলা করার চেষ্টা হচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দমন করবে সরকার। শারমিন নীরার প্রতিবেদন। জাতীয় নেতৃবৃন্দের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোকে 7 দিনের যে সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার, তা আজ শেষ হচ্ছে। বিএনপি বলছে জুলাই সনদ ও গণভোট চাপিয়ে দেওয়া হচ্ছে। জামাতে ইসলামী সহ 8 ধর্মভিত্তিক দল নির্বাচনের আগেই গণভোটের দাবিতে আন্দোলন করছে। এই অবস্থায় কি ভাবছে সরকার? সোমবার সচিবালয়ে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানের কাছে এ বিষয়ে জানতে চাইলে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। হয়তো চায় 100% সিদ্ধান্তই রাজনৈতিক কনসেনসাসের ভিতর দিয়ে আসুক। 90% এসছে, 10% আসেনি। সেখানে সরকারের একটা দায়িত্ব আছে, একটা কর্তৃত্ব আছে। সরকার এই দুই জায়গা থেকে একটা সিদ্ধান্ত নেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার একটা সময় দিয়েছে তো, যে আপনারা 7 দিনের মধ্যে বসেন। তো তারা যেহেতু বসেননি, সেহেতু সরকার একটা সিদ্ধান্ত নেবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা ঘোষিত। সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে। কিছু কিছু সিদ্ধান্তের জন্য আসলে নির্বাচন কমিশনকেও হয়তো আটকে থাকতে হচ্ছে। সেজন্য আমরাও আর খুব বেশি সময় নেব না, আমরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সোমবার ভোরে রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিন পুরনো ঢাকায় দিনে দুপুরে গুলি করে এক শীর্ষ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে এই ধরনের ঘটনা কি সরকার সামাল দিতে পারবে? নির্বাচনের মতন একটা জাতীয় ইস্যুকে কোনো না কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফয়েল করার চেষ্টা করে, তাকে বার্তা নিয়ে যেতে হবে যে নির্বাচনের রাস্তায় সরকার আগাচ্ছে এবং নির্বাচন হবে। সরকার এই জিনিসগুলো প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভ উভয় অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একের পর এক বক্তব্য দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন উপদেষ্টা। এ বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি। যে স্টেক এখানে নানান জায়গায় তৈরি করা হয়েছে, সেই স্টেকের সাহায্য নিয়ে কিছু অস্থিরতা হয়তো সৃষ্টির চেষ্টা করবে, কিন্তু আমি দেশবাসীকে বলবো যে এটা নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। শারমিন নীরা, 71, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও একটি মহল ভোট পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জুলাই আন্দোলনের সব কৃতিত্ব যদি কেউ ছাত্রদের হাতে তুলে দিতে চান, তা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আলাদা 2 অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মহাসচিবের আলোচনা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল বিভেদ সৃষ্টি করছে। এরা আজকে দেশটাকে গিরে চেষ্টা করতেছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে যাচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ থাকলেও তা বানচালের চেষ্টা করছে একটি মহল, অভিযোগ বিএনপি মহাসচিবের। একটি মহল যারা 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজেশ করে দেশের মুক্তিযোদ্ধা হত্যা করেছিল, তার পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে দেশের মানুষ আপোষ করতে পারে? এদিকে বিএনপির গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের একটি অনুষ্ঠানে কথা বলেন মঈন খান। তিনি বলেন, জুলাই আন্দোলন 36 দিনের নয়, 17 বছরের ফসল। এই ফসল কারোর একার নয়। প্রায় 43টি রাজনৈতিক দল আমরা কিন্তু সেই সময় রাজপথে ছিলাম এবং এই সব কিছুর ফলশ্রুতিতে একটি পর্যায়ে এসেছিল যখন 5ই আগস্ট এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। এখন দেশের প্রধান চ্যালেঞ্জ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা বলেও জানান তিনি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশে পরিণত করি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। যারা বলে গণভোট সংবিধানে নেই, তারা মূলত ফ্যাসিবাদ আমলের সমর্থনে কথা বলে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে 8টি ইসলামী দলের বৈঠক শেষে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে আগামীকাল রাজধানীর পল্টনে সমাবেশ করবে 8টি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও এ দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবে। আলোচনায় সমাধান না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ব্রিফিং থেকে। এই কথা যদি বলা হয় গণভোটের বিধান নাই, সেটা বিদ্যমান সংবিধানে নাই। পঞ্চদশ সংশোধনের আগে কিন্তু গণভোট ছিল। তাহলে একটা ফ্যাসিজমের আমলেই যেই সংবিধানটা সংশোধন করা হয়েছে, এটা কিন্তু কোর্টে মামলা চলছে। চূড়ান্ত রায় আসলে আমরা বুঝবো সেটা কোথায় গিয়ে ঠেকে। 2 নম্বরে এই যে প্রশ্ন যদি কোনো রাজনৈতিক দল তোলেন, তাহলে তারা ফ্যাসিবাদের অবস্থানটাকে সমর্থন করেন, এটা বোঝা যায়। তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য, পাশাপাশি আমাদের আন্দোলনে আমরা অব্যাহত রেখে যাব। বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি সংসদীয় আসনই থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালতে আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। গত 16 সেপ্টেম্বর বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একই সাথে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গ্যাজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বাগেরহাট 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98, 4 বাতিল করেছিল নির্বাচনী আসন 98 এবং 198কে যোগ করেছিল গাজীপুরে। 198টিকে এলিমিনেট করে 96 আসন সংখ্যা 98 যেটা, সেটাকে পুনর্বহাল করা হয়েছে। এটা আদালত খতিয়ে দেখেছেন, খতিয়ে দেখে আদালত মনে করেছেন যে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন সেটা আইনের ব্যত্যয় ঘটিয়ে দিয়েছেন। সুতরাং আদালত এটা স্যাটিসফাইড করে বাগেরহাটের 4টি সিট পুনর্বহালের জন্য আদেশ প্রদান করেছেন। চট্টগ্রামের শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, উদ্যোক্তা, আইনজীবী, চাকরিজীবী এবং মানবাধিকার কর্মী সহ সব শ্রেণী পেশার নারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নির্বাচনের। কারণ তারা সবাই অপেক্ষা করছেন নতুন সরকারের। তাদের প্রত্যাশার মূল সুর নিরাপত্তা, স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারী শিক্ষা, উদ্যোক্তাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি, ভোট কেন্দ্রের সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতাকে ঘিরে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় উৎসব জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার নারীদের মধ্যেও দেখা যাচ্ছে বাড়তি উৎসাহ ও প্রত্যাশা। কারণ তারা মনে করেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়লেও রাজনীতিতে তাদের সিদ্ধান্তমূলক ভূমিকা এখনও চ্যালেঞ্জের মুখে। নারী ভোটাররা বলেন, আসন্ন নির্বাচন যেন ভীতিমুক্ত ও অংশগ্রহণমূলক হয়, সেটাই প্রধান দাবি। নারীদের অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা দূর করতে কেবল আইন নয়, সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছা দরকার। নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং কর্মসংস্থানের স্থানে মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আসলে রাষ্ট্র সুনজর দেবে। ভোট গণনা বা ভোটার হিসেবে না, নারীদেরকে আসলে তার যোগ্য নারীদের নেতৃত্বকে বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ। নারীরা বলতে চান, শিক্ষাঙ্গন নিরাপদ রাখার পাশাপাশি ভোট দেওয়ার ক্ষেত্রে নারীদের উপর প্রভাব বা মত চাপিয়ে না দেওয়াটাই প্রকৃত গণতন্ত্রের চর্চা। বাক স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের ক্ষেত্রগুলো যেন আরও উন্মুক্ত হয়, যেন এই নির্বাচন হয়ে ওঠে সত্যিকার অর্থে গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং নারী বান্ধব। সবাই মিলে যদি একটা অবস্থানের মধ্য দিয়ে আমরা একটা শান্তিপূর্ণ দেশ গঠন করতে পারি, যেখানে নারী কখনো নিরাপত্তাহীনতায় ভুগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সাংস্কৃতিক অঙ্গনে নারীরা খুব স্বতঃস্ফূর্তভাবে নিরাপদ বোধ করবে, এরকম কর্মকাণ্ড করতে পারবে, সেই সংস্কৃতি কৃষ্টি ভালোবাসবে, সেরকম মুক্তমনা মানুষ
যাতে নির্বাচিত হয়ে আসে। উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা বলেন, নারীদের বিষয়ে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। উন্নয়ন তখনই টেকসই হবে যখন সিদ্ধান্ত গ্রহণে নারীও থাকবে। নিরাপত্তার জায়গাটা সর্বোচ্চ নিশ্চিত করুন, এবং এই নিরাপত্তার জায়গাটা আমি বলবো সামাজিক নিরাপত্তা, আমার পারিবারিক নিরাপত্তা, আমার ফাইন্যান্সিয়াল নিরাপত্তা। এমন একটি সরকার নারীরা আশা করে যারা যে নারী পুরুষ সবাইকে উভয় ক্ষেত্রে না রেখে সমানভাবে রেখে যাতে নারীর কাজ করার ক্ষমতাটা দেয়। মানবাধিকার নেতৃবৃন্দের দাবি স্বচ্ছ প্রশাসন ও নিরাপদ পরিবেশ। ভোট কেন্দ্রে যদি নারী বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায় তবে নারীরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে। আমরা চাইবো একটা নিরাপদ, নারী বান্ধব, সুন্দর একটা পরিবেশ ভোট কেন্দ্রে। আমরা চাইবো প্রশাসনিক স্বচ্ছতা, এবং প্রশাসনিক স্বচ্ছতার পাশাপাশি আমরা চাইবো মানবাধিকার কর্মীদের নিয়োগ করা, যেন একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 66,68,518 জন ভোটারের মধ্যে নারী ভোটার রয়েছেন 32,19,917 জন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে। সেই সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। শিক্ষকরা বলছেন 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। জুলিয়া তানহার প্রতিবেদন। দেশের 65,567টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা 3,83,000-এরও বেশি। এই শিক্ষকরা এবার মাঠে নেমেছেন 3 দফা দাবি নিয়ে। চলছে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিও। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবি তাদের। সড়ক অবরোধে পুলিশি বাধার পর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা। ওনারা যদি আমাদের দাবি পূরণ না করে আমরা একেবারে লাগাতার চলতে থাকবে আমাদের কর্মসূচি। আমরা এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের এই শিক্ষক নেতাদের সাথে কোনো আপোষ না করে। আজকে বিকেলে বসবে, যদি ফলপ্রসূ আলোচনা না হয় তাহলে আগামী দিন থেকে বিদ্যালয়ে তালা ঝুলবে। বিকেলে প্রশাসনের সাথে শিক্ষকদের আলোচনার কথা রয়েছে। তারা বলছেন দাবি মেনে নিলে সরকারি ছুটির দিনেও তারা ক্লাস করে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দেবেন। তারা আমাদের কথা দিয়েছে আজকে অর্থ মন্ত্রণালয়ের সাথে সচিব মহোদয় সহ আমাদের মন্ত্রণালয়ের কথা বলবেন। আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের জিম্মি করতে চাই না, কখনোই না। আমরা দীর্ঘ 4 বছর থেকে আন্দোলন চালিয়ে আসছি, সরকার আমাদের কোনো কথা কর্ণপাত করছে না। প্রজ্ঞাপন আমাদের 3 দফা দাবি মেনে নেয় আমরা ইনশাল্লাহ বাকি দিনগুলা এই শিক্ষার্থীদের যে পাঠদান বিনষ্ট হয়েছে, যতটুকু সমস্যা হয়েছে, আমরা বন্ধের দিন শুক্র শনিবার সহ আমরা বন্ধের দিন এগুলো পুষিয়ে নেব। এই মধ্যে 2টা দিন চলে গেছে। আমরা যদি আজকে দাবি মানা হয় আমরা নেক্সট উইকেন্ডের আমরা ছুটিগুলা আমরা ক্লাস চালিয়ে শিক্ষকদেরকে পুষিয়ে নেব। এর আগে রবিবার প্রশাসনের সাথে আলোচনা করে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিলেও তোপের মুখে তা পুনর্বহালের সিদ্ধান্ত নেয় শিক্ষক প্রতিনিধিরা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। রাজধানী সহ সারা দেশে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ডেঙ্গু জ্বর। এবার শীতেও এই রোগের প্রকোপ থাকবে বলছেন কীটতত্ত্ববিদরা। তাই নভেম্বর ও ডিসেম্বরে ডেঙ্গুতে শনাক্ত ও মৃত্যু বৃদ্ধি হতে পারে। চিকিৎসকরা বলছেন প্রান্তিক এলাকাগুলোতে এই রোগের পরীক্ষার সহজলভ্যতা না থাকায় শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। তাই এডিস মশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হওয়ার আহ্বান চিকিৎসক ও কীটতত্ত্ববিদদের। বিস্তারিত মেহেদী হাসানের প্রতিবেদনে। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। এখানেও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের হার বেড়েই চলেছে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক কেউই বাদ যাচ্ছে না এই ভাইরাস থেকে। এখানে বেশিরভাগ রোগী ঢাকার বাহির থেকে আসা। জানুয়ারি থেকে 8ই নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু জ্বরে 307 জন মারা গেছে। আক্রান্ত হয়েছে 75,926 জন। সরকারি হাসপাতাল এবং নির্ধারিত কিছু বেসরকারি হাসপাতাল থেকে শুধু এই তথ্য জানানো হয়। তবে বেসরকারি হিসেবে মৃত্যু ও আক্রান্তের প্রকৃত হার আরও কয়েক গুণ বেশি হবে। হাসপাতাল বেসড আমাদের মাঠ পর্যায়ে অত কর্মী নেই, অথচ মাঠ পর্যায়ে কোনো কর্মী আমাদের নেই। আমাদের তথ্যগুলো আমরা ঢাকা যেগুলো আমাদের সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল সেখান থেকে আমরা নিয়ে থাকি। সেখানে সাধারণত রোগী যখন অত্যন্ত কাতর অবস্থায় অসহায় অবস্থায় ভর্তি হয় তখন আসলে অ্যাকচুয়ালি তার পক্ষে সঠিক অ্যাড্রেসটা দেওয়া, সে পাজল থাকে যে কোন অ্যাড্রেসটা দিবে, স্থায়ী পার্মানেন্ট, হ্যাঁ, বা সঙ্গে যিনি ব্যক্তি তিনি ঠিকানা দিয়ে
তো এই জন্যই ডেটা নিয়ে সমস্যাটা হচ্ছে। সাধারণত জ্বর হলে NS1 এবং CBC পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই পরীক্ষার মাধ্যমে সহজে ডেঙ্গুর জ্বর শনাক্ত করা সম্ভব। তবে এই পরীক্ষা বিভাগীয় বা জেলা শহরে থাকলেও গ্রামে পরীক্ষার ব্যবস্থা নেই। অথচ ডেঙ্গুর প্রাদুর্ভাব এখন গ্রামাঞ্চলে বেশি। ডেঙ্গু জ্বর সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে সচেতনতার ঘাটতি বেশি থাকায় শনাক্ত মৃত্যুর সংখ্যাও বেশি। সব এলাকাতে কিছু আছে, দেখা যায় পানির উপরে তার নিচে কোনোভাবে আমরা কোনো কীটনাশক স্প্রে করতে পারি। আমাদের যত রকমের আছে এর পাশাপাশি বস্তি এলাকার লোকজনের পানি ধরে রাখে। এখানে এডিস মশাই মানে প্রচুর আমরা পেয়েছি, যে জায়গাগুলোতে খাবার জন্য পানি রাখছে, কিন্তু এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। কি ধরনের ইনসেক্টিসাইড বারবার অ্যাপ্লাই করা হয় সেটির বিষয়ে তাদের রেজিস্ট্যান্স পাওয়ার কিন্তু গ্রো করার এবিলিটি রয়েছে। সুতরাং এই ইনসেক্টিসাইডটা আমরা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু এটা চালাচ্ছি, সেটার এফিকাসিটা এখন ঠিক আছে কিনা এটি জানা দরকার। এডিস মশার বিস্তার রোধ করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে না বলে জানান তারা। মেহেদি হাসান, ৭১, ঢাকা। অবৈধভাবে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের সুযোগের অপব্যবহার করছে বাংলাদেশিরা। এতে বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব পড়ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও এলসেন্ড্রো। অবৈধ পথে ইতালি যাওয়া এই মানুষগুলোকে ফেরত পাঠাবে বলে সাফ জানিয়ে দেন তিনি। সোমবার রাজধানীর ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। জীবন বাজি রেখে লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালি যান অনেক বাংলাদেশি। ইতালির রাষ্ট্রদূতের দেয়া তথ্য মতে এবছর প্রায় 18,000 বাংলাদেশি বিভিন্ন উপায়ে ইতালি গেছেন। তিনি বলেন এদের অনেকেরই রাজনৈতিক আশ্রয়ের বিধি মোতাবেক কাগজপত্র ও যথাযথ কারণ নেই, অথচ ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন গণহারে। অনেকে আবার সঠিক নথি, নিয়োগকারী ও প্রশিক্ষণ ছাড়াই যাচ্ছেন ইতালি। এভাবে যাওয়া বন্ধে কয়েকশো বাংলাদেশিকে এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে। Now we are determined to do more. Why? Because we want to send a signal in order to stay, even if they are not prosecuted and not victims of any discrimination at home. But they apply for asylum. This is an abuse of our system. And therefore, of course, this has an impact on the passport ranking. এসব বাংলাদেশিদের একজন দালালদেরকে প্রায় 15,000 ইউরো সমপরিমাণ টাকা করে দিয়েছে বলে জানান রাষ্ট্রদূত। এত টাকা দালালদের না দিয়ে বরং নিজ দেশে ব্যবসায় কাজে লাগানোর পরামর্শও দেন তিনি। এভাবে ইতালি পাড়ি দেয়াদের ভুক্তভোগী বলতে নারাজ তিনি। At the beginning, when they pay this insane amount of money to an illegal dalal, they are not victims. They are co-responsible for their own fate and destiny. ইতালি প্রবাসী বাংলাদেশি অনেকে ফোনের মাধ্যমে বাল্যবিবাহ করে। অপ্রাপ্তবয়স্ক এসব মেয়েদের ইতালি নিতে আইনি জটিলতায় পড়তে হয়। এই চর্চা বন্ধে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। They bring very young women of Bangladesh, and because of the lack of reliability of public documents, sometimes these young women might not be 18. জিএসপি প্লাসের মতো বিশেষ শুল্ক মুক্তির সুযোগের মধ্যে আটকে না থেকে মুক্ত বাণিজ্যের পথে হাঁটতেও বাংলাদেশকে পরামর্শ দেন তিনি। You must be careful not to remain in a comfort zone where your industry, your domestic industry is protected. No reason to increase productivity, efficiency, because you are protected from abroad by your high tariffs. আগামী নির্বাচন স্বচ্ছ, জবাবদিহিতামূলক হোক এবং বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থা থাকুক, এটাই ইতালির চাওয়া বলেও জানান তিনি। এদিকে ইতালির প্রধানমন্ত্রীর বাতিল হওয়া বাংলাদেশ সফরটি দ্রুত আবারও আয়োজন করতে দুদেশ একসাথে কাজ করছে বলেও জানান এই রাষ্ট্রদূত। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। 5 ব্যাংক একীভূতকরণে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রাথমিক সম্মতি মিলেছে। এরপর RJSCর অধীনে কোম্পানি করতে হবে। তারপর ব্যাংক কোম্পানি আইনে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেবে অর্থ মন্ত্রণালয়। তবে বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত হওয়ার পর বিনিয়োগকারী কিংবা শেয়ার হোল্ডার নয়, শুধু আমানতকারীদের স্বার্থই দেখবে তারা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত।
সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর একে একে সেখানে একীভূত হবে তালিকায় থাকা 5 ব্যাংক। সেই ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে প্রাথমিক অবস্থায় যে 20,000 কোটি টাকা দেয়া হবে, সেখান থেকে প্রথমেই ক্ষুদ্র আমানতকারীদের তা দেয়া হবে। তবে বড় আমানতকারীরা কবে টাকা ফেরত পাবেন বা আদতেই পাবেন নাকি তাদেরকে নতুন ব্যাংকের শেয়ার দেওয়া হবে তা নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি বাংলাদেশ ব্যাংক। এইটার কোনো আইনি ব্যত্যয় ঘটে নাই, ইহা আইনানুগ হয়েছে, তবে ন্যায়ানুগ কিনা এই ব্যাপারে প্রশ্ন উঠতে পারে। পার্সোনাল পর্যায়ে যে ডিপোজিট তার মাত্রাও 1-2 কোটি টাকা করে প্রচুর মানুষের রয়েছে। সে 1-2 কোটি টাকার বিপরীতে 1-2 লক্ষ টাকা খুব নেগলিজেবল অ্যামাউন্ট। কিন্তু তারা যদি বলে যে না আনুপাতিক হারে তাদের আমানতের টাকা ফেরত দিতে হবে, যেটা এই মুহূর্তে সম্ভব হবে না। তো এইভাবে যদি আমানত উত্তোলনের চাপ সৃষ্টি হয় তবে কিন্তু মার্জার প্রসেস ব্যাহত হবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ইসলামী এই 5 ব্যাংকের সম্মিলিত আমানতের পরিমাণ 1,52,000 কোটি টাকা। বিপরীতে ঋণ ছাড়িয়েছে 2 লাখ কোটি টাকারও বেশি। বিপুল এই ঋণের 77% খেলাপি। আবার ডিপোজিট স্কিমের আওতায় গ্রাহকের ন্যূনতম 2 লাখ টাকা করে দিতে হলে প্রতিটি ব্যাংকে কমপক্ষে 26,000 কোটি টাকার প্রয়োজন। যদিও ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ডে আছে মাত্র 18,000 কোটি টাকার মতো। আমানতকারীরাই হলো অ্যাকচুয়ালি হার্ট বলো বা রক্ত সঞ্চালন বলো একটা ব্যাংকের, ব্লাড সার্কুলেশনের জন্য আমানতকারী দরকার। সেই আমানতকারীদের টাকাটা যদি না দেয় তাহলে কনফিডেন্স রেস্টোর হবে না ব্যাংকিং সেক্টরে। কিন্তু তার পুরো পেমেন্ট সে কতদিনে পাবে এটা যদি না বলা হয়, তাহলে ব্যাংকিং সেক্টরের উপরে বাংলাদেশ ব্যাংক অর্থ মানে যারা রেগুলেটরি তাদের উপরে, মন্ত্রণালয়ের উপরে, প্রত্যেকের উপরে আস্থা মানুষের কমে যাবে। ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, সুতরাং আপনার এক্সটার্নাল সোর্স থেকে ঋণ করে হোক, ইন্টারনাল সোর্স থেকে রেভিনিউ আর্নিংস করে হোক, আপনার অন্ততপক্ষে ডিপোজিট আমানতকারীদের স্বার্থটাকে বড় করে দেখা উচিত ছিল এবং টাকাগুলো ফেরত দেওয়ার দরকার ছিল। উদ্যোক্তা পরিচালকদের পাশাপাশি এসব ব্যাংকের শেয়ার কেনাদের শেয়ারও শূন্য হয়ে গেছে। এটি যদি শেষ পর্যন্ত হয়ই তাহলে পুরো ব্যাংক খাত এবং পুঁজিবাজার থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে বলে মনে করেন এই বিশেষজ্ঞদ্বয়। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারের রেকর্ড 40 দিন ধরে চলা শাটডাউন বা অচল অবস্থার অবসান হতে চলেছে। রবিবার সিএনএন ও ফক্স নিউজ সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি কর্মী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েনের পর আইন প্রণেতারা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারি তহবিল চালু রাখার জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের কাছে সাগরে চীনের একটি মাছ ধরার ট্রলার উল্টে 9 ক্রু নিখোঁজ হয়েছেন। এমন খবরের পর তল্লাশি অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড। দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, জলযানটিতে 11 জন ক্রু ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূল থেকে প্রায় 150 কিলোমিটার দূরে থাকা অবস্থায় সেটা উল্টে যায় বলে খবর পাওয়া গেছে। তল্লাশি ও উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডের 4টি জাহাজ ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সহ 3টি আকাশযান মোতায়েন করা হয়েছে। ওই এলাকা দিয়ে যেতে থাকা একটি জাহাজ উল্টে যাওয়া ট্রলারটির 2 ক্রুকে উদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।